হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ যে সংস্কারগুলো তিনি করেছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, আর প্রত্যেকটা সংস্কার থেকেই কিছু না কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে, যেগুলো আমি পড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলো তোমাদের বলে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস হোক বা এসএলএসটি হিস্ট্রি অর্থাৎ সাবজেক্টের যে যারা জন্য প্রিপারেশন করছো, তো প্রত্যেকের জন্যই কিন্তু সেই সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন বোর্ড এক্সাম বলো বা গ্র্যাজুয়েশনে যে সিলেবাস রয়েছে সেগুলো একসাথেই পুরো, অর্থাৎ হিস্ট্রির যে পুরো কম্বাইন্ড সিলেবাস সেটাই কিন্তু কমপ্লিট করানো হচ্ছে। তো সেই হিসেবে আজকে যেটা আমরা টপিক আলোচনা করব, যেটা আধুনিক বিশ্বের ইতিহাস বা ইউরোপের ইতিহাস যেটা আমরা করি, সেখানে হচ্ছে আগের ক্লাসে আমরা নেপোলিয়ান বোনাপার্টি কীভাবে ক্ষমতায় এসেছিলেন সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা তার অভ্যন্তরীণ সংস্কারগুলো দেখব। নেপোলিয়ান বোনাপার্ট প্রথম কনসাল হিসেবে ফ্রান্সে বিভিন্ন অভ্যন্তরীণ সংস্কার সাধন করেন এবং তার ক্ষমতা দখল থেকে তার রাজত্বকালের কয়েক বছরের মধ্যেই তার ফ্রান্সের মধ্যে তিনি বিভিন্ন রূপান্তর ঘটান এবং এর মধ্যে তার নিজেরই দুটি পরস্পর বিরোধী মন্তব্য খুব ফেমাস হয় এবং তার যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতি বা সংস্কারগুলোর মধ্যে সেগুলো লক্ষ্য করা যায়। তার সবথেকে ফেমাস দুটো যে মন্তব্য সেটা হচ্ছে আমি বিপ্লব বা আই অ্যাম দ্য রেভলিউশন এবং আমি বিপ্লব ধ্বংস করেছি, আই ডিস্ট্রয়েড দ্য রেভলিউশন। এই দুটোই পরস্পর বিরোধী, কিন্তু তার ক্ষমতায় আসা এবং তার পরবর্তীকালের কার্যকলাপের মধ্যে এই দুটো পরস্পর বিরোধী মন্তব্য কিন্তু ফুটে ওঠে। 1799 থেকে 1803 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ফ্রান্সের আর্থিক, প্রশাসনিক, ধর্মীয় এবং বিচার বিভাগীয় বিভিন্ন যে পুনর্গঠনের যে কাজ সেদিকে দৃষ্টিপাত করেন। এই সময়ে কিন্তু শাসক হিসেবে তার পূর্ণ প্রতিভার বিকাশ ঘটে এবং তিনি প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে কিন্তু দক্ষ এবং প্রতিভাসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করারই পক্ষপাতী ছিলেন এবং তার এমন ব্যক্তিদের তিনি নিয়োগ করতেন যারা তার অন্যান্য বিভিন্ন যে অভ্যন্তরীণ সংস্কারগুলি ছিল সেখানে তাকে পূর্ণরূপে সহায়তা করত। তার সংস্কারগুলির মধ্যে সবথেকে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে তার শাসনতান্ত্রিক সংস্কার। 1791 খ্রিস্টাব্দে সংবিধান, সন্ত্রাসের শাসন বা ডাইরেক্টরি আমলে বিভিন্ন সংস্কারের প্রচেষ্টা ছিল এবং সেগুলো ছিল বিক্ষিপ্ত, কয়েকাংশে সফল, কয়েকাংশে ব্যর্থ এবং সেই সমস্ত জিনিসগুলোকে তিনি বলা যায় যে অনেকটা মডিফাই করে একটা নতুন শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করতে চান এবং তার এই সংস্কারের সবথেকে প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে চূড়ান্ত কেন্দ্রীকরণ। নেপোলিয়ান প্রশাসনিক ব্যবস্থার শীর্ষে ছিলেন এবং তাকে বলা হতো কাউন্সিল অফ স্টেট এবং সেখানে তিনি কাউন্সিল অফ স্টেট অর্থাৎ যে প্রতিষ্ঠান সেটা করেন এবং সেখানে তার শীর্ষে ছিলেন তিনি নিজে। এই পরিষদের সদস্যদের মনোনয়নের অধিকার ছিল শুধুমাত্র নেপোলিয়ান বোনাপার্ট বা প্রথম কনসালের। তিনি প্রশাসনিক কাজে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করে এই পরিষদ গঠন করেন। এক্ষেত্রে তিনি তার কোনো রকম অন্য কারোর কোনো মতামতকে প্রশ্রয় দেননি। নেপোলিয়ান পূর্বের মতো ফ্রান্সের 30টি ডিপার্টমেন্ট এবং 547টি জেলা, যেটা আগে ছিল সেটাকে বহাল রাখলেও সেখানে যে সেই প্রদেশগুলির যে একটা স্বায়ত্তশাসন ছিল সেটাকে তিনি পুরোপুরি লোপ করেন। প্রদেশ, জেলা বা কমিউনগুলিতে তিনি নিজের একক কর্তৃত্ব স্থাপন করেন। এই সকল ডিপার্টমেন্ট, জেলা বা কমিউনগুলির শাসনকর্তারা প্রিফেক্ট, সাব প্রিফেক্ট এবং মেয়র এই নামে পরিচিত ছিলেন এবং আগে তারা অর্থাৎ নেপোলিয়ানের পূর্বে তারা ভোট দ্বারা নির্বাচিত হলেও নেপোলিয়ান বোনাপার্টের আমল থেকে তিনি নিজে তাদের মনোনয়ন করতে শুরু করেন। নেপোলিয়ানের শাসন ব্যবস্থায় প্রিফেক্টদের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। নেপোলিয়ান কর্তৃক মনোনীত প্রিফেক্টগণ তার প্রতি সম্পূর্ণ অনুগত থাকতেন। ডিপার্টমেন্টগুলি যাবতীয় ক্ষমতা প্রিফেক্টদের হাতে ছিল, তবে এদের পূর্ব যুগের মতো ইন্টেন্ডের মতো ক্ষমতা ছিল না। তারা এখানে ক্ষমতা তো ছিল তাদের, কিন্তু তাদের সমস্ত কিছু কাজের জন্য রিপোর্ট কিন্তু তাদের প্রথম কনসাল বা নেপোলিয়ানকে করতে হতো। এছাড়াও সকল শ্রেণী কর্মচারী, বিচারক প্রমুখ নির্বাচনের মাধ্যমে নিয়োগের পরিবর্তে প্রথম কনসাল তারা মনোনয়ন বা নিযুক্ত করা বা নিয়োগ করার ব্যবস্থা প্রচলিত হয়। এরপরে ছিল নেপোলিয়ানের আইনগত সংস্কার, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। নেপোলিয়ানের অন্যান্য সংস্কারগুলির মধ্যে আইন সংস্কার ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যার ফলাফল ছিল দীর্ঘস্থায়ী। তিনি শাসন ক্ষমতা গ্রহণের পরে লক্ষ্য করতে থাকেন যে বিপ্লব পরবর্তী এবং প্রাক
বিপ্লব অর্থাৎ বিপ্লবের পূর্বে এবং পরবর্তী সময়ে ফ্রান্সে অনেক নতুন পুরাতন আইন ছিল এবং কোনো সময় সেগুলো বদল করা হয়েছিল, কিছু পূর্ববর্তী আইন ছিল, কিন্তু এই সমস্ত যে একটা মানে এত কিছুর মধ্যে সব কিছুর মধ্যে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকাংশে সেটা একটা আইন যে ব্যবস্থা যেটা রাজ্য শাসন করার জন্য একটা সুষ্ঠু আইনাবলীর দরকার, সব মিলিয়ে প্রাক বিপ্লব পরবর্তী বিপ্লবের একটা বিশাল বড় আকার ধারণ করেছিল। শুধু বিশাল আকার না, একটা জটিল আকার ধারণ করেছিল। সেই জন্য তিনি 1791 খ্রিস্টাব্দে যে সংবিধান সভার সময় যেই আইন প্রচলিত ছিল সেইটা অনেকাংশে অর্থাৎ বহাল রাখার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এরপর তিনি ফরাসি বিপ্লবের যে মূল আদর্শগুলো ছিলেন সেগুলোকে তিনি স্বীকার করেন। সমাজের জন্য অর্থাৎ সাম্য, যেটাকে সামাজিক সাম্য, সেগুলো করেন। পরবর্তী বিপ্লবে সন্ত্রাসের রাজত্বের সময় সেগুলো পরিবর্তন করা হয়, যেগুলো আগে আমরা দেখেছি ফরাসি বিপ্লবের বিভিন্ন পর্যায়গুলোতে। তো সেই সমস্ত কিছু জটিল আইন ব্যবস্থাকে অনেক সহজ সরল করে এবং আকারে অনেকটা ছোট করার উদ্দেশ্যে তিনি কী করেন, 1804 খ্রিস্টাব্দে একটি বিশেষ কমিটি গঠন করেন এবং তাদের ওপরই আইন বিধির মূল যে বিষয়বস্তুগুলিকে সেগুলো স্থির করার দায়িত্ব দেন। 1804 খ্রিস্টাব্দেই এদের প্রচেষ্টাতেই তৈরি হয় প্রথম সিভিল কোড। তারপর ফৌজদারি এবং বাণিজ্যিক আইনবিধি নিয়ে তৈরি হয় পিনাল কোড, বা যেটাকে দণ্ডবিধি বলা হয়। এবং এই সিভিল কোড, পিনাল কোড, আরও অন্যান্য যেসব আইনাবলী আছে সব কিছু একসাথে নিয়ে 1807 খ্রিস্টাব্দে একটা নতুন আইনবিধি প্রতিষ্ঠিত হয়, যেটা কোড নেপোলিয়ান নামে পরিচিত। এই কোড নেপোলিয়ান খুব ইম্পর্টেন্ট, সেই জন্য কোড নেপোলিয়ানটা আমি আলাদাভাবে এখানে তুলে দিয়েছি। এই কোড নেপোলিয়ানে খুব আসে যে কোড নেপোলিয়ানে কটি ধারা ছিল। এক্ষেত্রে সামান্য কিছু বিতর্ক দেখা যায়। কারুর মতে 2181টি ধারা ছিল, কারুর মতে 2287টি ধারা ছিল। ঠিক আছে, তো অপশানে যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা উত্তর দেবে যদি এমসিকিউ কোয়েশ্চেন আসে। এর প্রধান 3টি অংশ ছিল: দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক আইনবিধি। এই আইনবিধিতে প্রাচীন রোমান আইন এবং প্রচলিত ও বিপ্লবী যুগের উদারনৈতিক আইনবিধিরও সমন্বয় সাধন করা হয়েছিল। এখানে আইনের দৃষ্টিতে সাম্য, সম্পত্তির অধিকার, সকল নাগরিকের সমান মর্যাদা ও সুযোগের লাভের অধিকার, সামন্ততান্ত্রিক বিশেষ অধিকারের বিলুপ্তি, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, বিবাহ বিচ্ছেদের অধিকার, পরিবারের স্ত্রী ও সন্তানের ওপর স্বামী বা পিতার কর্তৃত্বের প্রতিষ্ঠা, বিবাহের রেজিস্ট্রিকরণ ইত্যাদি যুক্ত হয়। কিন্তু এখানে নারী স্বাধীনতা, শ্রমিকদের কাজের অধিকার, ন্যূনতম কাজের অধিকার, ধর্মঘটের অধিকার ইত্যাদিকে স্বীকার করা হয়নি। যদিও এই আইনবিধির কিছু ত্রুটি ছিল, তাও তৎকালীন ফ্রান্স বা ইউরোপে কিন্তু এটি যথেষ্ট সমাদৃত হয়েছিল। নেক্সট ছিল অর্থনৈতিক সংস্কার। নেপোলিয়ান অর্থাৎ যখন তিনি প্রথম কনসাল হিসেবে নিযুক্ত হন এবং তারপরে আস্তে আস্তে ক্ষমতা দখল করতে থাকেন, সেই সময় কিন্তু ফ্রান্স একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। সন্ত্রাসের শাসনের আমলে সাময়িকভাবে কিছুটা আর অর্থনীতি স্থায়িত্ব পেলেও পরবর্তীকালে কিন্তু, অর্থাৎ ডাইরেক্টরি আমলে যেটা আমরা আগে দেখেছি যে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তার ফলে ফ্রান্সের অর্থনীতি কিন্তু প্রায় ভেঙে পড়ে। এই সময় বিভিন্ন সরকারি ব্যয় সংকোচ, তারপরে ব্যয়ের পরিমাণ ইত্যাদি স্থির করার জন্য বাজেটের মাধ্যমে এই জিনিসগুলোকে কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট স্থির করে দেন। তিনি অর্থ দপ্তরকে রাজস্ব এবং হিসাব রক্ষা, যেটাকে আমরা অডিট বলে থাকি, এই দুটো ডিপার্টমেন্টে বা দপ্তরে বিভক্ত করেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ করের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে তিনি নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত করেন। সরকারি উদ্যোগে সরাসরি কর আদায়ের উপরে গুরুত্ব দেওয়া হয়। বিপ্লবের যুগে অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রার যে হয়েছিল, যারা ডাইরেক্টরি শাসনের সময়, সেখানে কিন্তু তাতেও একটা অর্থনৈতিক সমস্যাকে অনেকটা জটিল করে তুলেছিল। এরপরে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্টের যে অধীনে বা তার আদেশে বলা যায় যে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করা হয় এবং মুদ্রার যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটাও ব্যাংক অফ ফ্রান্সকে দিয়ে দেওয়া হয়। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে হবে 1800 খ্রিস্টাব্দে। বণিক ও শিল্পপতিদের ঋণদানের দায়িত্ব এই ব্যাংকের উপরে দেওয়া হয়। এরপরে 1803 খ্রিস্টাব্দে ব্যাংক নোট প্রবর্তনের একচেটিয়া অধিকার পায়। এই কিন্তু ব্যাংক অফ ফ্রান্স ব্যাংক নোট প্রবর্তনের অধিকার পেলেও তার উপরে সরকারি নিয়ন্ত্রণ কিন্তু অব্যাহত রাখা হয়।
এছাড়াও 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বাণিজ্যের উন্নয়নের জন্য চেম্বার অফ কমার্স বা বণিক সংঘকে পুনর্গঠিত করেন। আমরা আগে দেখে দিয়েছি যে চেম্বার অফ কমার্স ছিল, কিন্তু সেটাকে পুনর্গঠন করেন। এর দ্বারা বাণিজ্য নীতির নতুন অর্থাৎ অবাধ বাণিজ্য নীতির পরিবর্তে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাণিজ্য নীতি নেওয়া হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কৃষির অগ্রগতি, ফ্রান্সের পক্ষে সুবিধাজনক বাণিজ্য, যথেষ্ট পরিমাণ ধাতুর আমদানি ইত্যাদির ওপরও নেপোলিয়ন নজর দেন। এছাড়া বেকার সমস্যা সমাধানের জন্য তিনি বিভিন্ন জাতীয় পরিকল্পনা গ্রহণ করেন। নেপোলিয়নের আইন সংস্কার যতটা গুরুত্বপূর্ণ, তার ধর্মীয় সংস্কার সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেপোলিয়নের এই ধর্ম বিষয়ক সংস্কার কিন্তু কনকর্ডাট নামে পরিচিত। 1791 খ্রিস্টাব্দে ফ্রান্সের সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ ক্লার্জির মাধ্যমে চার্চকে জাতীয়করণ করে পোপের ক্ষমতা লোপ করা হয়েছিল, এটা তো আমরা জানি, এবং এর দ্বারা ফ্রান্সের সঙ্গে পোপতন্ত্রের বিরোধ ও গৃহবিবাদকে অনিবার্য হয়ে উঠেছিল। তো সেই যে ঘটনা ঘটেছিল সেটিতে কিন্তু ফরাসি বিপ্লবের ফলে তার ফলে একটা কোনো সুনির্দিষ্ট সমাধানে আসা যায়নি। এর ফলে ধর্মীয় বিচ্ছেদের পরিবর্তে যেহেতু একটা নির্দিষ্ট নেপোলিয়ন চেয়েছিলেন একটা শান্তশিষ্ট বা সুষ্ঠু একটা শাসন কার্য পরিচালনা করতে, তাহলে এই যে বিরোধ যেটা সাময়িকভাবে থেমেছিল, কোনো রকমভাবে এক কথায় বলা যায় যে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, সেটার থেকে তিনি একটা পরিপূর্ণ একটা সমাধানে আসতে চাইছিলেন। এবং এই উদ্দেশ্যে তিনি ঠিক করেছিলেন যে ফ্রান্সের স্বীকৃত ধর্ম হিসেবে যাই থাকুক না কেন, কিন্তু ধর্মের ওপরে পুরোপুরি লাগাম যেন রাষ্ট্রের হাতে থাকে। এই উদ্দেশ্যে তিনি 1801 খ্রিস্টাব্দে সেই সময় ফ্রান্স তৎকালীন যিনি পোপ ছিলেন সপ্তম পায়াস, তার সঙ্গে একটি ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন। তাহলে কনকর্ডাট কবে হয়? 1801 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়? নেপোলিয়ন এবং তৎকালীন পোপ সপ্তম পায়াসের মধ্যে। এই চুক্তি অনুসারে স্থির হয় যে ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির ধর্ম হিসেবে স্বীকৃত ধর্ম হবে ক্যাথলিক ধর্ম, তবে তা থাকবে সম্পূর্ণ রাষ্ট্রের নিয়ন্ত্রণে। নেক্সট ছিল তার শিক্ষা সংক্রান্ত সংস্কার। নেপোলিয়নের শিক্ষা সংস্কারের ওপরে চার্চের উপর যে নিয়ন্ত্রণ, তার তিনি বিরোধী ছিলেন। বিপ্লবের সময় পুরাতন শিক্ষা ব্যবস্থা ফ্রান্সে ভেঙে পড়লেও কিন্তু তার কোনো বিকল্প শিক্ষা ব্যবস্থা এই সময় করা হয়নি। এবং নেপোলিয়ন যেহেতু সামরিক দিক থেকে বেশি সামরিক দিকের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, তাহলে তিনি কি চেয়েছিলেন যে তার যেটা প্রধান উদ্দেশ্য ছিল যে একজন দক্ষ প্রশাসক এবং প্রয়োজনীয় শিক্ষাপ্রাপ্ত কর্মী তৈরি করা, এবং ফ্রান্সে জাতীয় শিক্ষার ভিত্তি স্থাপনে এক্ষেত্রে তিনি কি করলেন, প্রত্যেক কমিউনে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন এবং সেগুলিকে প্রিফেক্ট বা সাব প্রিফেক্টের অধীনস্থ করলেন। এরপর তিনি মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয় স্থাপন করলেন এবং এইসব বিদ্যালয়ে ভাষা, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করার কথা তিনি ঘোষণা করেন। এছাড়াও ডাইরেক্টরি যুগে কেন্দ্রীয় বিদ্যালয়গুলির পরিবর্তে লাইসি নামক কিছু বিদ্যালয় স্থাপন করা হয়, বা যেগুলোকে বলা হয় আধা সামরিক বিদ্যালয়, অর্থাৎ সেখানে এমনি শিক্ষার পাশাপাশি সামরিক শিক্ষাও প্রদান করা হবে। এবং উচ্চশিক্ষার জন্য 1808 খ্রিস্টাব্দে স্থাপিত হয় প্যারিস ইম্পেরিয়াল ইউনিভার্সিটি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় সাধনের দায়িত্ব ছিল এই বিশ্ববিদ্যালয়। এছাড়া কারিগরি শিক্ষা, সামরিক বিদ্যা, চিকিৎসাবিদ্যা বা শিক্ষক শিক্ষণের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করা হয়। তবে স্ত্রী শিক্ষার প্রতি সেরকম কিছু গুরুত্ব নেপোলিয়ন দিয়েছিলেন বলে সেরকম কিছু পাওয়া যায় না। নেক্সট যেটা ছিল, এছাড়াও এই কাজগুলো ছাড়াও তিনি কিছু আরও জনহিতকর কার্যকর ছিল, যেমন সমাজের বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রের সেবা এবং অন্যান্য যোগ্যতার জন্য লিজিয়ন অফ অনার সম্মানদানের ব্যবস্থা করেন। এই লিজিয়ন অফ অনার কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া তিনি 229টি সামরিক রাস্তা, ইতালির সঙ্গে যোগাযোগের জন্য 2টি রাস্তা, যেটা কিন্তু বলা হয় যে আল্পসের গিরিপথ ভেদ করে রাখা হয়, বহু প্রাসাদ, উদ্যান প্রভৃতি নির্মিত হয়। এছাড়া লুভর মিউজিয়াম যেটা ছিল ফ্রান্সের, সেটাকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ জাদুঘরে বা মিউজিয়ামে পরিণত করেন। এছাড়া নেপোলিয়ন যারা এমিগ্রি অর্থাৎ দেশত্যাগী রূপে আগে ছিল, তো বিপ্লবের সময় তাদের প্রতিও কিন্তু অনেকটা উদারনীতি গ্রহণ করেছিলেন, কারণ এরা বিদেশি সরকারগুলির সঙ্গে ফ্রান্স বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা থেকে তাদের বিরোধ করতে বা নিজের দেশের নিরাপত্তা যেহেতু বিঘ্নিত হতে পারত, তার দূরদর্শিতার পরিচয় দিয়ে তাদের প্রতি উদারনীতি দেখে তাদের ফ্রান্সে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
তবে নেপোলিয়নের এই সংস্কারগুলো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেখানে তার পজিটিভ দিকগুলো দেখলেও এর মধ্যে কিছু, কিছু ত্রুটি ছিল। কারণ নেপোলিয়ন সংস্কারে তিনি ফরাসি বিপ্লবের অনেক কিছু আদর্শ নিয়েছিলেন কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা, সাম্যের অধিকারের বিনিময়ে তিনি কিন্তু অনেকটাই হরণ করে নিয়েছিলেন। কারণ যেহেতু তার শাসন ব্যবস্থার মূল বিষয় ছিল চূড়ান্ত পরিমাণে কেন্দ্রীকরণ। রাজনৈতিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতা অনেকাংশে এক্ষেত্রে হরণ হয়েছিল। তবুও বলা যায় যে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটা সুশাসন স্থাপনে নেপোলিয়ন কিন্তু অনেকটাই বা অনেকাংশেই কিন্তু তিনি সফল হয়েছিলেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।